তো তোমরা হয়তো জানো কুয়েট আগামী বছর থেকে মানে নেক্সট উইদিন 2 সেমিস্টার্স আউটকাম বেস এডুকেশন চালু করতে যাচ্ছে। তোমরা কি আউটকাম বেস এডুকেশনের নাম শুনেছো কখনো? কেউ শুনেছো? ওবি কাকে বলে? ওবি বলে কোনো শব্দ কি শুনেছো কখনো? শুনি না স্যার। ওকে, কিভাবে করি? আচ্ছা, আমি রেকর্ড স্টার্ট করি আগে। তো ওবি হলো একটা সিস্টেম যেটা আমরা এখন যে সিস্টেম ফলো করি তা থেকে টোটালি ডিফারেন্ট। যেহেতু এটা আগামী বছর থেকে শুরু হবে, তো এই সেমিস্টার থেকেই আমরা ট্রায়াল বেসিসে এটা শুরু করতে যাচ্ছি এবং আমরা আশা করছি আগামী 2 সেমিস্টারের মধ্যে আমরা মোটামুটি ভাবে এটা ফুললি ইউটিলাইজ করতে পারবো। সো হোয়াট ইজ ওবি, এটা কি সিস্টেমে কি ধরনের পরিবর্তন আসবে, তোমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে কোনো চেঞ্জ হবে কিনা, তোমাদের অ্যাসেসমেন্ট প্রসিডিউরে কোনো চেঞ্জ হবে কিনা, তোমাদের পড়াশোনার পদ্ধতিগত কোনো চেঞ্জ হবে কিনা, সেটার ব্যাপারে আমি একটা লেকচার তৈরি করেছি। আজকে আমরা এমএমএ 231 এর ব্যাপারে কোনো কথা বলবো না, আমরা আজকে solely ডিভোট করবো আমাদের লেকচারটা অন ওবিই। ঠিক আছে, সো আমি শেয়ার করছি আমার স্লাইড। You are cannot invite okay. তোমরা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। You can ask any kind of questions যখন ইচ্ছে হয়, ঠিক আছে? যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, you can do it. Okay. So an introduction to OBE. OBE বলতে আমরা মিন করি আউটকাম বেসড এডুকেশন। কি হলো? ওকে, ওবির একটা মূল কথা হলো যখন আমরা পড়াশোনা করাবো, লেকচার নেব, ক্লাস দেব, তখন প্রতিটা লেকচারের শুরুতে একটা করে লেকচার আউটকাম থাকবে, যে আমি এখানে যেরকম ভাবে তৈরি করেছি। সো লেকচার আউটকাম বলতে মিন করা হচ্ছে যে এই লেকচারটা শেষে at the end of this lecture student should be able to তার মানে এই লেকচারটা শেষে তোমরা কিছু জিনিস করতে পারবে। কি শিখলা সেটা কথা বলা হয়নি, you will learn this and that সেটা না, you will be able to do something, ঠিক আছে, in terms of verb এই কথাটা বলা হচ্ছে। তো কিভাবে এই লেকচারের উদ্দেশ্যটা হলো you'll be able to explain outcome based education and its importance in modern method of learning, distinguish Bloom's taxonomy and assess its importance in modern method of learning, distinguish Bloom's taxonomy and assess its importance in determining the level of learning, analyze the importance of PEO, and CO in OBE. আমরা এগুলা সম্বন্ধে ডিটেল আলাপ করবো। সো তাহলে বেসিক্যালি প্রতিটা লেকচারের একটা পারপাস থাকবে, সেই পারপাসটা হলো তোমরা কিছু শিখবা এবং এই শেখার ফলে কিছু করতে পারবা, ঠিক আছে? তো এই ধরনের প্রতিটা লেকচারের মধ্যে এখন থেকে লেকচার কোর্স টিচার তোমাদেরকে এই জিনিসটা দেখানো হবে এবং এটা ইওর রেসপন্সিবিলিটি যে তুমি এই তিনটা করতে পারো কি না সেটা নিজেকে জাজ করবা, এবং যদি করতে না পারো তাহলে টিচারকে কোশ্চেন জিজ্ঞেস করে এগুলা আদায় করে নিতে হবে। Okay. Then what is outcome-based education? It is a process that focuses at achieving certain specific concrete outcome. যেহেতু outcome-based education বলা হচ্ছে, সুতরাং এই এডুকেশনটা হবে একটা প্রসেস হবে, যে প্রসেসের মাধ্যমে তোমরা কিছু অ্যাচিভ করবা এবং এই অ্যাচিভ করার ফলে সার্টেন কংক্রিট আউটকাম
তুমি অর্জন করবা এবং করতে পারবা। কিছু আউটকাম সেট করা থাকবে এবং সেই আউটকাম গুলো তুমি অর্জন করতে পারবা বা তুমি করতে পারবা। এবং এর জন্য কোর্স রিস্ট্রাকচারিং প্রয়োজন পড়ে, অ্যাসেসমেন্ট প্রসেস চেঞ্জ করতে হবে এবং এভালুয়েশন প্র্যাকটিস চেঞ্জ করতে হবে। In order to reflect attainment of higher order learning and show mastery in the program area rather than accumulation of course credits. তো আমাদের এখনকার সিস্টেম যেটা আছে, আমরা এই সিস্টেমে হলো আমরা কত ক্রেডিট পাস করলাম সেটা আমাদের মূল বিবেচ্য থাকে। কত সিজিএ পেলাম, কত ক্রেডিট পাস করলাম। 160 ক্রেডিট করলে পরে ডিগ্রি হবে, 160 এর মতো কত ক্রেডিট পাস করলাম এবং কত সিজিএ পেলাম, এটা আমাদের টার্গেট। কিন্তু ওবিতে টার্গেট সেটা না। ওবিতে টার্গেট হলো যে ইউ মাস্ট attain higher order learning not only ordinary learning, it is a higher order learning, কাকে বলে আমরা পরে বলবো, and show mastery in the program area. ওকে, এমএমই যদি প্রোগ্রাম হয় তাহলে তোমাকে এমএমই তে মাস্টার হতে হবে। মাস্টার হইতে হবে বলে কথা না, মাস্টার হয়েছো সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি প্রমাণ করতে পারবে যে তুমি এই প্রোগ্রাম এরিয়াতে মাস্টার্স হয়েছো, ঠিক আছে? সো হায়ার অর্ডার লার্নিং তুমি অ্যাটেন্ড করেছো এবং তুমি মাস্টারি প্রমাণ করতে পারছো। এটাই হলো আউটকাম এডুকেশনের মূল কথা। তার মানে কিছু কমপ্লিট আউটকাম থাকবে এবং সেই আউটকাম গুলো তুমি অ্যাচিভ করবা এবং এবল টু শো দ্য মাস্টারি ইন দিস এরিয়া। ওকে, তাহলে ওবি লিডস টু ইমপ্রুভ লার্নিং, ইনক্রিজ ইনস্টিটিউশনাল এফেক্টিভনেস, এনহ্যান্স অ্যাকাউন্টেবিলিটি। ওকে, লার্নিং মেথড ইমপ্রুভ হবে, ইনস্টিটিউশনের ডিপার্টমেন্টের এফেক্টিভনেস বাড়বে, ইনক্রিজ এফেক্টিভনেস ইন এডুকেশন এন্ড লার্নিং মেথড, এনহ্যান্স অ্যাকাউন্টেবিলিটি। তোমরা যে পাস করলা, আমাদের প্রোডাক্ট, তোমরা গ্রাজুয়েট, তাদের অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, ডিপার্টমেন্টের অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। তাহলে বেনিফিটস অফ ওবি হলো মোর ডাইরেক্টেড এন্ড কোহেরেন্ট কারিকুলাম, গ্রাজুয়েট উইল বি মোর রিলেভেন্ট টু ইন্ডাস্ট্রি এন্ড স্টেক হোল্ডার। আমরা যে আগে আউটকামের কথা বললাম, সেই আউটকাম গুলো ইউজুয়ালি সেট করে হলো ইন্ডাস্ট্রি এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে। তোমাদেরকে যারা চাকরি দেবে বা তোমাদেরকে যারা রেকগনাইজ করবে তারা হলো স্টেক হোল্ডার, এবং তারা কিছু আউটকাম সেট করে দেবে এবং এই আউটকাম তুমি যদি অর্জন করতে পারো তাহলে অবভিয়াসলি ইন্ডাস্ট্রি তোমাদেরকে রেকগনাইজ করবে ভেরি ইজিলি, বিকজ তাদের আউটকামটাই তুমি, তাদের গোলটাই তুমি পাস করেছো, গোলটাই তুমি করতে পারো। অ্যান্ড এই ওবি যদি আমরা ফলো করি তাহলে পরে it will help us in continual quality improvement. তার মানে কন্টিনিউয়াসলি কোয়ালিটি ইমপ্রুভ করার ব্যাপারে আমাদের হেল্প করবে। সো মূল কথা যেটা হলো যে আউটকাম বেসড প্রোগ্রাম মাস্ট শো what its graduates are able to do, as opposed to program based program যেটা তোমরা এখন করছো, which shows what its graduate have done. For example, কয়টা কোর্স পাস করেছো, কত ক্রেডিটের কোর্স পাস করেছো, কত কোর্স কন্টেন্ট, মানে এটা কোর্সে কি কি শিখছো, এক্সেট্রা এক্সেট্রা। সো এই ধরনের জিনিসগুলোকে বলে প্রজেক্ট বেসড প্রোগ্রাম। এখানে এটা হলো টিচার ওরিয়েন্টেড, তার মানে টিচার তোমাদেরকে যা পড়ায় সেটাই সিলেবাস, টিচার তোমাদের যা শেখায় সেটাই তুমি হয়তো শিখেছো, এর বাইরে কোনো কিছু নেই। এবং তোমাদের মধ্যে কেউ ভালো ছাত্র আছো, কেউ খারাপ ছাত্র আছো, কেউ সাথে সাথে একটা জিনিস বুঝে ফেলো, কেউ বুঝতে সময় লাগে, এইটার ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার একটা সিলেবাস আছে, আমার কাজ হলো সিলেবাসটা যত তাড়াতাড়ি পারি শেষ করে দেওয়া। এই সাধারণত থাকে প্রজেক্ট প্রোগ্রামের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড, আউটকাম বেসড প্রোগ্রামের মধ্যে কি শিখছ সেটা বড় কথা না, আমি তোমাদেরকে কি পড়াইলাম সেটা বড় কথা না, তোমাদের অলরেডি একটা টার্গেট সেট করে দেওয়া হয়ে গেছে যে এই কোর্স শেষে তুমি এগুলো করতে পারবা, এবং তুমি সেটা করতে পারো কিনা সেটাই হলো মূল কথা। এবং এই আউটকাম বেসড এডুকেশন ইজ এ স্টুডেন্ট সেন্ট্রিক প্রসেস। তার মানে স্টুডেন্টের রেসপন্সিবিলিটি শেখা, স্টুডেন্টের রেসপন্সিবিলিটি গোলগুলোকে অ্যাচিভ করা, এবং এই অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার টিচার তা করবে, অর্থাৎ টিচার তোমাদেরকে যে কোনো ভাবে হেল্প করা দরকার। সো টিচার উইল অ্যাক্ট এজ এ ফ্যাসিলিটেটর রাদার দ্যান টিচ ইউরসেলফ। Okay, so OB is not what academic staff teach. নাম্বার অফ প্রোগ্রাম আউটকাম যেগুলো আছে সেগুলো এখানে নাই, আমরা এখনকার সিস্টেম যেটা বলি। রাদার দ্যান ওবিতে যেটা হবে, ইটস হোয়াট স্টুডেন্ট অ্যাচিভ এন্ড বি এবল টু ডু ইন দ্য ফর্ম অফ ডিফারেন্ট কাইন্ড অফ আউটকামস and of objectives. So
আমাদের ওবির স্ট্র্যাটেজিতে থাকবে সেটা হলো যে একটা কারিকুলার ডিজাইন করতে হবে যেটা টপ ডাউন কাকে বলে একটু পরে আমি দেখাচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট স্টুডেন্ট সেন্ট্রিক টিচিং এন্ড লার্নিং মেথড, বিভিন্ন ধরনের মেথড আছে স্টুডেন্ট সেন্ট্রিক, সেগুলো ফলো করা, সেগুলো অ্যাপ্লাই করা বাই দ্য টিচার। and appropriate assessment and evaluation method assessment method এবং evaluation method এর মধ্যে একটা সার্টেন চেঞ্জ আসবে, সেই জিনিসগুলো অ্যাপ্লাই করা। ওকে, কয়েকটা টার্মিনোলজি তোমাদের জানা দরকার, জানতে হবে। সেটার মধ্যে একটা আছে ফার্স্টলি যেটা প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, পিইও। These are statements that describe expected accomplishment of graduates during the first year after graduation. তার মানে হলো যে ডিগ্রি পাস করার পরে লেটস সে 3 বছর বা 5 বছর পরে তোমরা কোথায় থাকবা, সেটা হলো অবজেক্টিভ। তার মানে আমরা একটা ডিপার্টমেন্ট থেকে একটা অবজেক্টিভ সেট করে দেবো, লেটস সে আগামী মানে গ্র্যাজুয়েটরা 5 বছর পরে একটা ভালো পজিশনে, সবাই চাকরি করবে, একটা ভালো পজিশনে থাকবে, ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি বলে এটাকে, দেশের পলিসি মেকিং এ অবদান রাখতে পারবে, সেই ধরনের কিছু আমরা টার্গেট সেট করে দেবো। দিজ আর দ্য অবজেক্টিভস, পিইও, প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। তো 5 বছর পরে তুমি কোথায় থাকবা সেটার একটা জাজমেন্ট। 2 নম্বর হলো প্রোগ্রাম লার্নিং আউটকাম, পিও, অথবা প্রোগ্রাম কোর্স আউটকাম, না সরি কোর্স আউটকাম, সিও। সো প্রোগ্রাম আউটকাম পিও, কোর্স আউটকাম সিও। তো প্রোগ্রামের কিছু আউটকাম থাকবে, কোর্সের কিছু আউটকাম থাকবে। Statements that describe what students are expected to know and be able to do by the time of graduation. So at the end of graduation, not after 5 years, at the end of the graduation তুমি কি করতে পারো, ঠিক আছে, সেটা এটা হলো প্রোগ্রাম আউটকাম পিও। আর কোর্সে থাকবে এন্ড অফ দ্য কোর্স তুমি কি করতে পারো। সো দিস আর দ্য কোর্স আউটকাম। পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো এই সবগুলো জিনিস, কিছু সেন্টেন্স লেখা থাকবে, কিন্তু সেন্টেন্স গুলাকে মেজার করার ক্ষমতা থাকতে হবে। এভরিথিং শুড বি মেজারেবল। তো পিইও কেও মেজার করতে হবে যে আমি যে টার্গেট সেট করেছি সেই টার্গেট কত পার্সেন্ট অ্যাচিভ করলাম, আমি যে পিও সেট করেছি তার কত পার্সেন্ট অ্যাচিভ করলাম। সুতরাং এগুলো মেজারেবল হতে হবে এবং মেজারেবল জন্য সার্টেন পারফরমেন্স ক্রাইটেরিয়া সেট করে দিতে হবে। অ্যাসেসমেন্ট প্রসিডিউর আছে, ইভ্যালুয়েশন প্রসেস আছে, সেগুলো তোমাদের সাথে খুব একটা সম্পর্ক নাই, ওগুলো নিয়ে আমি হয়তো আলাপ করলাম না। শুধু জানা দরকার অ্যাসেসমেন্ট হলো প্রসেস অফ কালেক্টিং ডেটা। ফর এক্সাম্পল তোমরা যেটা জানো যে ক্লাস টেস্ট করা, বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া, সেমিনার সিম্পোজিয়াম করা, অথবা ফাইনালি আমাদের পরীক্ষা দেওয়া, টার্ম ফাইনাল পরীক্ষা, এগুলো হলো অ্যাসেসমেন্টের পার্ট। দেয়ার আর আদার অ্যাসেসমেন্ট অ্যাজ ওয়েল। সার্ভে ফর এক্সাম্পল, আমাদের অ্যালামনাই সার্ভে করবো, ইন্ডাস্ট্রিতে যা সার্ভে করবো যে আমাদের গ্র্যাজুয়েটরা কেমন করছে, এক্সেট্রা এক্সেট্রা। তোমরা কোর্স শেষে একটা সার্ভে দিবে, ইটস ম্যান্ডেটরি নাওডে, যে কোর্স শেষে তোমার এই কোর্সটা কতটা তোমার কাজে লাগলো, তুমি তোমার সিওটা অ্যাচিভ করতে পেরেছো কিনা, ইত্যাদি। সো দিস আর দ্য অ্যাসেসমেন্ট। এন্ড ইভ্যালুয়েশন হলো অ্যাসেসমেন্টের পরে অ্যাসেসমেন্ট যে ডাটাগুলো কালেক্ট করলাম, অ্যাসেসমেন্ট ডিউরিং অ্যাসেসমেন্ট, সেগুলো নিয়ে ইভ্যালুয়েট করা যে আমার যে টার্গেট যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি অ্যাচিভ করতে পেরেছি কিনা। তুমি একটা পরীক্ষায় লেটস সে আমাদের থার্মোডাইনামিক্স পরীক্ষায় তুমি 80 পেয়েছো, এর মানেটা কি? আমি যে টার্গেট সেট করেছি কোর্স আউটকামের মধ্যে বা প্রোগ্রাম আউটকামের মধ্যে বা পিইওর মধ্যে, সেটার মধ্যে এটার গোল কতটুকু। তো এই জিনিসগুলা ইভ্যালুয়েশন করার ক্ষমতা, ইভ্যালুয়েশন করার মেথড হলো ইভ্যালুয়েশন। ওকে, হোয়াট আর এক্সপেক্টেড অফ স্টুডেন্টস আন্ডার ওবিই। তো স্টুডেন্টের কিছু দায়িত্ব বর্তাচ্ছে, সেটা হলো স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু বি এবল টু ডু মোর চ্যালেঞ্জিং টাস্ক। আমরা বলছি মাস্টারি অর্জন করতে হবে। সো মাস্টারি অর্জন করব বাই ডুইং চ্যালেঞ্জিং টাস্ক আদার দ্যান মেমোরাইজিং এন্ড রিপ্রোডিউসিং। সো জাস্ট পরীক্ষায় মুখস্থ করা এবং পরীক্ষায় এটা উগড়ে দেওয়া, সেটা আর এখানে চলবে না। স্টুডেন্ট শুড বি এবল টু রাইট প্রজেক্ট প্রপোজাল, কমপ্লিট প্রজেক্ট, অ্যানালাইজ কেস স্টাডিজ, give case presentation, show their ability to think, question, research, and make decision based on finding. All these are higher end product, higher end of learning. তার মানে মাস্টারি অর্জন করতে গেলে পরে এই ধরনের জিনিস তোমাকে অর্জন করতে হবে এবং you should be able to do this kind of thing. তাহলে আমরা বলবো যে তুমি মাস্টারি অর্জন করেছো এবং হায়ার অর্ডার অফ লার্নিং তুমি করতে পেরেছো। Be more creative, able to analyze and synthesize information, able to plan or organize tasks, able to work in a team as a community or in a team or service. These are vitally important. Work as a team. ঠিক আছে? Okay, so these are the some of the expectation যারা স্টুডেন্টের কাছ থেকে আমরা আশা করব।
টিচারের রোল কিছু চেঞ্জ হয়েছে, শুধু এডুকেশন দেওয়াই টিচারের কাজ নেই, এছাড়াও আরো অনেক নতুন কাজ এখানে চলে এসেছে বিকজ অফ দ্য ওবি। ফর এক্সাম্পল রিভিউ পিও কোর্স স্ট্রাকচার এন্ড সিলেবাস। তো আমি একটা সেমিস্টারে পড়ানোর পরে আমাকে এখন অ্যাসেস করতে হবে যে আমি সিও অ্যাচিভ করতে পেরেছি কিনা, পিও অ্যাচিভ করতে পেরেছে কিনা, পিও অ্যাচিভ করতে পেরেছে কিনা, ঠিক আছে। এবং যদি অ্যাচিভ করতে না পারি কি ধরনের মডিফিকেশন করতে হবে, সেই সমস্ত মডিফিকেশন গুলো করা। আমি যে ধরনের অ্যাসেসমেন্ট মেথড অ্যাপ্লাই করছি, ফর এক্সাম্পল ক্লাস টেস্ট নিয়ে আমার কোনো লাভ হচ্ছে কিনা, ঠিক মতো স্টুডেন্টকে অ্যাসেস করতে পেরেছে কিনা, তারপরে এই অ্যানালাইসিস করার পরে এগুলোর ডকুমেন্টেশন করতে হবে। এভরিথিং মাস্ট বি ডকুমেন্টেড ইন ওবিই, সবকিছু ডকুমেন্ট করতে হবে। পরীক্ষার মধ্যে একটা ভালো ছাত্রের খাতা আমাকে রেকর্ড করতে হবে, একটা খারাপ ছাত্রের খাতা একটা রেকর্ড করতে হবে, একটা মিডিওকার ছাত্রের খাতায় রেকর্ড করতে হবে, এবং এটা পরে লোকজন দেখবে, দেখে বুঝবে যে ওকে আমার ক্লাসে ডিউরিং ক্লাস আর আফটার ক্লাস আমার লেভেলের ছাত্রদের লেভেল কোথায় যাচ্ছে, ঠিক আছে। এবং এটি ইম্পর্টেন্ট ফর অ্যাক্রিডিটেশন। অ্যাক্রিডিটেশন কাকে বলে তোমাদের? সেটা হলো যে তুমি বুয়েটে বা বাংলাদেশে একটা মানে ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, বুয়েটের নাম হয়তো অনেকেই জানেন আপনি সারা দুনিয়াতে। এখন তুমি একটা গ্র্যাজুয়েট, তার সাথে একটা মডার্ন কান্ট্রির গ্র্যাজুয়েটের তফাৎ, এই তফাৎটা যাতে মিনিমাল হয়, তুমি যেন সারা দুনিয়াতে ইকুয়ালি রেকগনাইজড হও, তার জন্য এই অ্যাক্রিডিটেশন প্রসেস। আমার ডিগ্রিটাকে যদি কোনো একটা হায়ার অথরিটি অ্যাক্রিডিটেড করে, ফর এক্সাম্পল অ্যাবেট হলো আমেরিকান একটা অর্গানাইজেশন যারা আমেরিকান ইউনিভার্সিটি ডিগ্রিকে রেকগনাইজ করে। তো ওই অ্যাবেট যদি আমার ডিগ্রিটাও রেকগনাইজ করে, তার মানে হলো আমেরিকার গ্র্যাজুয়েট এবং তুমি সমান। তো এই ধরনের অ্যাক্রিডিটেশন যদি করতে হয়, তাহলে পরে এখানে যে সমস্ত কাজগুলো আমরা বলছি, ওবি ইজ এ মাস্ট, এডুকেশন সিস্টেম মাস্ট বি ফলোড বাই ওবি, এবং এই ডকুমেন্টেশন প্রসেসগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সুতরাং টিচারদের বেলায় মানে শুধু টিচিং লার্নিং গুলো চলবে না, আরো অনেক অতিরিক্ত কাজ চলে এসছে। রোল অফ স্টুডেন্ট যেটা হচ্ছে, তোমার উপর আমরা কি চাই সেটা বলেছি, এট দ্য সেম টাইম তোমার কিছু দায়িত্ব চলে এসে, সেটা হলো নো দ্য রিকোয়ার্ড পিইউ অ্যান্ড পিও। ভাইটালি ইম্পর্টেন্ট, তোমাদেরকে এখন থেকে জানতে হবে যে তোমার এমএমই ডিগ্রির পিইও কি এবং পিও কি, এটা অবশ্যই তোমাকে জানতে হবে, পার্টিকুলারলি পিও সম্বন্ধে, ঠিক আছে। এটা ওয়েবসাইটে থাকবে, এবং আমি তোমাদের যে লেকচার ফরম্যাট, এখন লেকচার ফরম্যাট আমরা বলবো না, বলবো কোর্স প্রোফর্মা। আগামী ক্লাসে আমি কোর্স প্রোফর্মা দেবো, সেখানে লেখা থাকবে পিওটা কি, এই কোর্সে ইউনিভার্সিটি পিওটা কি, সরি নট ডিপার্টমেন্টের পিও কি, এবং কোর্সের সিও কি। ফর ইচ কোর্স রিভিউ দ্য সিও, এমএমই 231 এর সিও কি সেটা তোমাকে বুঝতে হবে, এবং সেগুলো তুমি যাতে করতে পারছো কিনা এট দ্য এন্ড অফ দ্য কোর্স সেটা তোমাকে এনশিওর করতে হবে। বি মোর প্রোঅ্যাক্টিভ ইন দ্য লার্নিং প্রসেস। ওবি মানেই হলো স্টুডেন্টদের প্রোঅ্যাক্টিভনেস ইম্পর্টেন্ট। আমি তোমাদের লেকচার নোটগুলো আগে দিয়ে দিব, যাতে করে তোমরা পড়ে আসতে পারো, এবং ক্লাসের লেকচার ডেলিভারিটা তখন ডিফারেন্ট হবে। তোমরা আমার কাছ থেকে জেনে নেবে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। আমি গদবাঁধা লেকচার এখন হয়তো আমরা ফলো করবো, কিন্তু আলটিমেটলি আস্তে 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 আমরা কমিয়ে দেবো। আমরা তখন শুধু ডিসকাশন পর্যায়ে থাকবো, লেকচার ডেলিভারি পর্যায়ে আর থাকবো না। তো আমরা ডিসকাশন করব আজকের টপিকটা নিয়ে, এবং এই আজকের ক্লাসের কিছু মানে লেকচার আউটকাম আছে, সেই লেকচার আউটকাম তোমরা সবাই করতে পারছো কিনা সেটাই আমাকে জাজ করতে হবে। যদি সবাই পারো তাহলে ধরে নেবো আজকের ক্লাসে আমি সাকসেসফুল হয়েছি বা তোমরা সাকসেসফুল হয়েছে। তো নর্মাল লেকচার ডেলিভারি মেথডটা আস্তে আস্তে কমে যাবে। বি মোর প্রোঅ্যাক্টিভ ইন দ্য লার্নিং প্রসেস, সেই জন্য বলা হচ্ছে তোমাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, বিকজ ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি তুমি কিছু শিখলা কিনা, তুমি সিও গুলো অ্যাটেন্ড করতে পারলা কিনা। গিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, তোমাদের সার্ভিস শিট দেওয়া হবে, এবং তুমি অনেস্টলি সেই সার্ভিস ফিডব্যাক দিবা, যাতে করে আমরা এই কোর্সটাকে যদি নেসেসারি মডিফিকেশন করতে হয়, তুমি যদি বলো যে ওকে এই চ্যাপ্টারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কোর্স টিচার এটা ঠিক মতো বোঝাতে পারে নাই, ফাইন, কোনো নো হার্ম ডান, কিন্তু কোর্স টিচার তখন নিজেকে জাজ করবে, ওকে তাহলে পরে আগামী সেমিস্টার থেকে আমি এই চ্যাপ্টারটার প্রতি যত্নবান হব, ঠিক আছে। তো এই ধরনের ফিডব্যাক মোস্ট ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য। ওকে, তাহলে ওবি ফ্রেমওয়ার্কটা কি, সেটা হলো কিছু প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ থাকবে, তার মানে তোমার ডিগ্রির কিছু অবজেক্টিভ থাকবে, যে এডুকেশনের 5 বছর পরে তুমি কোথায় থাকবা সেটা আমরা আগে থেকে সেট করে দেবো, ঠিক আছে। সো দিস ইজ কল্ড প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, এবং তার উপর বেস করে
গ্রাজুয়েশন লেভেলে, তার মানে এট দ্য এন্ড অফ গ্রাজুয়েশন তুমি কিছু করতে পারতে হবে তোমাকে, সেই জিনিসগুলো হলো প্রোগ্রাম আউটকাম। এই নর্মালি এটাকে পিও বলে, তবে প্রোগ্রাম আউটকাম মধ্যে টোটাল 12টা আছে। প্রথম 5টাকে সামটাইমস পিপল পিএসও বলে, প্রোগ্রাম স্পেসিফিক আউটকাম। অন দ্য আদার হ্যান্ড সবগুলোকে পিও বললেও কোনো অসুবিধা নেই, প্রোগ্রাম, অল দিস আর প্রোগ্রাম আউটকাম। এবং বেসড অন প্রোগ্রাম আউটকাম আমরা কোর্স কারিকুলাম সেভাবে সাজাবো, টিচিং লার্নিং মেথড সেভাবে অ্যাপ্লাই করব, এবং উদ্দেশ্য থাকবে সেটা হলো যে প্রতিটা কোর্সে কিছু কোর্স আউটকাম সেট করা থাকবে, সেগুলো যাতে তোমরা অ্যাচিভ করতে পারো, এবং বাই অ্যাচিভিং কোর্স আউটকাম তোমরা যাতে পিও অ্যাচিভ করতে পারো। তো এই হলো ওবিও ফ্রেমওয়ার্কের মূল কথা। বাংলায় যদি বলতে চাই তাহলে পরে কি শেখাতে চাই সেটা হলো প্রোগ্রাম আউটকাম। ওকে, কেন শেখাতে চাই সেটা হলো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। কিভাবে শেখাতে চাই সেটা হলো কোর্স আউটকাম। আসলে কি শিখলো সেটা মানে হলো যে অ্যাসেসমেন্ট, বিভিন্ন ভাবে ডাইরেক্ট মেথড আছে, ইনডাইরেক্ট মেথড আছে, এবং আমরা বলেছি যে এভরিথিং পিইও এবং সিও মাস্ট বি মেজারেবল, এবং এই মেজারেবল করার জন্য কিছু পারফরমেন্স ইন্ডিকেটর আমরা সেট করে দেবো। নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা আলাপ করবো আমাদের পার্টিকুলার এমএমই 231 কোর্সের জন্য। ওকে, তাহলে ওভারঅল পিকচারটা কি দাঁড়ালো? ওভারঅল পিকচার হলো আমাদের দিস ইজ আওয়ার এমএমএ প্রোগ্রাম। আমাদের 8টা সেমিস্টার আছে বা 8টা টার্ম আছে। 8টা টার্মের মধ্যে বিভিন্ন টার্মে কিছু কোর্স আছে, তার মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে 3rd ইয়ার পরে তোমরা যেটা যাবা। 4th ইয়ারে প্রজেক্ট আছে, সেমিস্টার 7 এবং সেমিস্টার 8 এর মধ্যে আছে, এবং এছাড়া বিভিন্ন কোর্সের মধ্যে ইন্টিগ্রেট করা আছে বিভিন্ন ধরনের ডিজাইন ওয়ার্ক। ঠিক আছে, আমাদের থার্মোডাইনামিক্স হয়তো ডিজাইন ওয়ার্ক থাকবে না, কিন্তু বিভিন্ন কোর্সের ডিজাইন ওয়ার্ক আছে। একটা প্রজেক্ট দেয় টিচার, সেই প্রজেক্টটা সারা সেমিস্টার ধরে ক্যারি করো, এই ধরনের ডিজাইন ওয়ার্ক আছে। সো দিস ইজ দ্য ওভারঅল প্রোগ্রাম, এমএমই প্রোগ্রাম। এবং তার সাথে আছে হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে, মাঝে মাঝে ইন্ডাস্ট্রি থেকে লোক এসে টক দেয়, দিস আর ইন্ডাস্ট্রিয়াল টকস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আছে। সো এই সব কিছু মিলে যেটা হচ্ছে সেটা হলো বিভিন্ন কোর্সের বিভিন্ন এই প্রোগ্রামের কোর্স আউটকাম, এবং এই কোর্স আউটকাম ফুলফিল করার মাধ্যমে তোমরা প্রোগ্রাম আউটকাম ফুলফিল করবা। হোয়াট ইজ প্রোগ্রাম আউটকাম? জাস্ট গ্রাজুয়েশন পরে তুমি কি করতে পারো সেটার একটা লিস্ট। ঠিক আছে, তো এই প্রোগ্রাম আউটকাম তুমি যদি অ্যাচিভ করতে পারো তাহলে পরে 3 বছর, সরি 3 years after graduation, it is either 3 year or 5 year, এই 5 year পরে তুমি কি অ্যাচিভ করতে পারবা সেটা হলো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। ওকে, এখন এন্ড এই প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভটা আমরা সেট করেছি বেসড অন মিশন এন্ড ভিশন অফ বুয়েট। বুয়েটের ওয়েবসাইটে গেলে পরে এখন দেখতে পাবা বুয়েটের একটা মিশন আছে, বুয়েটের একটা ভিশন আছে, এবং এই বুয়েটের মিশন এবং ভিশনকে আমাদের ক্যারি করতে হবে। আমাদের যে ডিগ্রি দিচ্ছি আমাদের গ্র্যাজুয়েটরা যাতে এই বুয়েটের মিশন এবং ভিশনকে করতে পারে, আপহোল্ড করতে পারে, সেটার উপর বেস করে আমরা প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ সেট করব। আমরা একটু পরে দেখবো কিভাবে করি। ওকে, তাইলে পরে আমরা যেটা বলেছিলাম যে এই আমাদের এখনকার এডুকেশন হবে হলো টপ ডাউন এডুকেশন, তার মানে উপরে একটা ব্রড কিছু অবজেক্টিভ থাকবে, এবং এই ব্রড অবজেক্টিভ গুলো আস্তে আস্তে ন্যারো ডাউন হবে, এবং ন্যারো ডাউন হয়ে নিয়ে লাস্টলি যেটা থাকবে সেটা হলো কোর্স আউটকাম। বিভিন্ন কোর্সে কিছু আউটকাম থাকবে, সেগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি তাহলে পিও অ্যাচিভ করতে পারবো, এবং পিও যদি অ্যাচিভ করতে পারি তাহলে পিইও অ্যাচিভ করতে পারবো। পিইও যদি অ্যাচিভ করতে পারি তাহলে আমরা বোর্ডের মিশন এবং মিশনকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। ঠিক আছে, এখন এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টের মধ্যে মিশন এবং ভিশন অফ বুয়েট, সেখান থেকে আমরা প্রোগ্রামকে ডিফাইন করছি, প্রোগ্রাম ডিফাইন করছি পিইও এবং সিও। সো আমরা ডিপার্টমেন্ট সেট করে দিয়েছি হোয়াট ইজ দ্য পিইও অফ আওয়ার গ্রাজুয়েট অর প্রোগ্রাম, এবং হোয়াট আর দ্য কোর্স আউটকাম অফ ইচ কোর্সেস। অন দ্য আদার হ্যান্ড এই পিইও যেটা আছে, গ্রাজুয়েশন হওয়ার পরে তুমি কি করতে পারবা, এটা সেট করে হলো স্টেক হোল্ডাররা। ঠিক আছে, স্টেক হোল্ডার বলতে এখানে মেইনলি অ্যাক্রিডিটেশন বডির কথা বলা হচ্ছে, যে আমার ডিগ্রিকে রেকগনাইজ করবে, যে তোমাদেরকে রেকগনাইজ করবে। এবং এই অ্যাক্রিডিটেশন বডিটা বাংলাদেশের জন্য যেটা, সেটা হলো ওয়াশিংটন অ্যাকর্ড। আমরা বলছি আমেরিকার জন্য অ্যাবেট, অন্যান্য বিভিন্ন দেশে অ্যাবেট ফলো করে,
আমাদের এই সমস্ত এলাকা, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, এই সমস্ত জায়গাগুলো ওয়াশিংটন অ্যাকর্ড ফলো করে। ঠিক আছে, সো ওয়াশিংটন অ্যাকর্ড ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য কিছু আউটকাম সেট করে দিয়েছে। তার মানে একটা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট পাশ করার পরে তার এই কোয়ালিটি থাকতে হবে, এই জিনিস করতে পারবে সে। তো এখানে আমাদের কোনো হাত নাই, আমাদেরকে এনশিওর করতে হবে সে করতে পারে কিনা, অর্থাৎ তোমরা এই জিনিস করতে পারো কিনা, এবং সেটা করতে পারার জন্য আমরা সিও কে সাজাবো। সিও এমন ভাবে সাজাবো যাতে করে এই তোমাদের পিও যেটা আছে, প্রত্যেকটা পিও যেন তোমরা অ্যাচিভ করতে পারো। তাহলে পরেই তোমাদের ডিগ্রিকে রেকগনাইজ করবে, তোমাদেরকে রেকগনাইজ করবে, তোমরা অ্যাক্রিডিটেড হবে, দুনিয়ার যে কোনো জায়গায় তুমি জবের জন্য চাকরি করতে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো এই গেল ওবির মূল কথা। ওবির সাথে একটা জিনিস ওতপ্রোতভাবে থাকে, সেটা হলো ব্লুমস ট্যাক্সোনমি। ঠিক আছে, ব্লুম ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি বলতে মিন করা হচ্ছে ক্লাসিফিকেশন। বেঞ্জামিন ব্লুমস একজন সায়েন্টিস্ট, সে ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ বলে একটা বই লেখে 1956-এ, এবং সে যেটা করে যে এডুকেশন বা লার্নিং মেথড, এটা যদি একজন এই লার্নিং মেথড দিয়ে যায়, তাহলে সে 3 ধরনের জ্ঞান অর্জন করে, 3 ধরনের কোয়ালিটি সে অ্যাচিভ করে, এবং এই কোয়ালিটি 3 ধরনের নলেজের 5টা-6টা লেভেল আছে। ঠিক আছে, provides a way to organize learning skills into 5 or 6 level। সে 5টা-6টা লেয়ারে ভাগ করে, ডিগ্রিজ অফ ডিফিকাল্টি, এবং যত নিচের দিকে যাব তত হায়ার অর্ডার অফ লার্নিং। তো প্রথম লার্নিং ইজ মোস্ট বেসিক লার্নিং, এবং আস্তে আস্তে অ্যাডভান্স লার্নিং হবে, শেষেরটা হলো মোস্ট কমপ্লেক্স লার্নিং। সেইভাবে লার্নিং মেথডটাকে 6টা বা 5টা গ্রুপে ভাগ করে, এবং টোটাল লার্নিং প্রসেসের 3টা পার্ট সেটা ভাগ করে। তো আমরা দেখি, সো এডুকেশনাল অ্যাক্টিভিটিস অর লার্নিং, সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করে। একটাকে বলে কগনিটিভ ডোমেইন, তার মানে at the end of a learning process you will be able to acquire some knowledge, তুমি কিছু নলেজ আর্ন করবা বা অর্জন করবা, এবং এই নলেজ অর্জন করার মাধ্যমে you will be able to think of something। ঠিক আছে, তোমার চিন্তা করার ক্ষমতা বাড়বে। so this is the cognitive, this is the knowledge part। ইউনিভার্সিটিতে আমরা নলেজের প্রতি বেশি জোর দিই। ওকে, then there is affective domain, ফিলিং, ইমোশন, বিহেভিয়ার, অ্যাটিটিউড। আমরা বলি না ওর অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, তার মানে একটা নলেজ আর্ন করার মাধ্যমে। সো তুমি প্রথম পার্টটা যদি আর্ন করো, সার্টেন টপিকের উপরে কিছু নলেজ যদি আর্ন করো, শেখো যদি কিছু, তাহলে তোমার অ্যাটিটিউডের মধ্যে একটা পরিবর্তন আসবে, ইউ উইল বি এবল টু ফিল সামথিং। এন্ড দেন থার্ড ওয়ান হলো সাইকোমোটর ডোমেন, তার মানে ইট ইজ এ স্কিল, তার মানে তুমি কিছু করতে পারবা। তার মানে তার নলেজের 3টা পার্ট আছে। একটা পার্ট হলো তুমি কিছু শিখলা, শেখার মাধ্যমে তুমি কিছু ফিল করলা, তুমি কিছু অ্যাটিটিউড অ্যাকোয়ার করলা, এন্ড দেন ইউল বি এবল টু ডু সামথিং, কিছু স্কিল অর্জন করলা। ঠিক আছে, তো এখানে বলে এটা ইউজ অফ হেড, মানে নলেজটা তোমার মাথার মধ্যে ঢুকলো, তুমি হার্টে এটাকে ফিল করলা, তার মানে এটার ইম্পর্টেন্সটা তুমি ফিল করলা, এটা জিনিসটা আসলে কি মিন করছে সেটা তুমি বুঝলা ইউজিং হার্ট, এন্ড দেন অ্যাকর্ডিংলি ইউ উইল বি এবল টু ডু সামথিং, তার মানে তুমি স্কিল অর্জন করলা এবং হাতের মাধ্যমে সেটা করতে পারলা। তো এই 3টা পার্টে এডুকেশন থাকে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পার্টের এডুকেশনের মধ্যে আমরা বলছি ডিগ্রিজ অফ ডিফিকাল্টিজ আছে। So this taxonomy of learning behavior may be thought of it as a goal of learning process। যে কোনো লার্নিং প্রসেসে এই 3টা যদি তুমি অর্জন করতে না পারো, তোমার লার্নিং প্রসেস উইল বি ইনকমপ্লিট। That is, after a learning episode, the learner should have acquired a new skill, knowledge, and attitude. ওকে, আমরা যে লেভেলের কথা বলছিলাম, সেই লেভেলগুলো যদি খেয়াল করি, কগনিটিভ ডোমেইন বা নলেজের মধ্যে আছে কি, প্রথম বেসিক নলেজ যেটা লেভেল, যেটা সেটা হলো রিকল, তার মানে তুমি কিছু মুখস্থ করেছো। ঠিক আছে, তো একটা পার্টিকুলার টপিকের উপরে তুমি এটা পড়লা, এটা মুখস্থ করলা, এবং এটা তুমি বলতে পারবা ডাটা। ওকে, কেউ যদি জানতে চায় তুমি সেটা বলতে পারলা। লেটস সে থার্মোডাইনামিক্সের মধ্যে যদি বলি, লজ অফ 3টা ল আছে, ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড লজ অফ থার্মোডাইনামিক্স, থার্ড অফ থার্মোডাইনামিক্স।
তুমি এটা তিনটা মুখস্থ করলা এবং তুমি এটা বলতে পারবা। জিজ্ঞেস করে, আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ইউ উইল বি এবল টু টেল ইট। সো দিস ইজ দ্য ফার্স্ট লেভেল অফ নলেজ, একদম বেসিক লেভেল অফ নলেজ, লোয়েস্ট লেভেল অফ নলেজ। দেন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট ল কি বুঝায়, আসলে কি মিন করে, এটা হলো আন্ডারস্ট্যান্ড। সো আন্ডারস্ট্যান্ড হলো পরের লেভেলে, ডিগ্রি অফ ডিফিকাল্টি একটু বেটার, তুমি মুখস্থ করেছো, তুমি বুঝছো। দেন অ্যাপ্লাই, তুমি এটা অ্যাপ্লাই করতে পারো এই নলেজটা। সো থার্ড লেভেল অফ লার্নিং। দেন অ্যানালাইজ, অ্যানালাইজ হলো আরো একটু ডিফিকাল্ট পার্ট। তুমি অ্যাপ্লাই করলে হবে না, তুমি এটা আসলে অ্যানালাইজ করতে পারো। সিনথেসাইজ, তুমি কিছু তৈরি করতে পারো, ওই যে নলেজটা গেদার করলে সেই নলেজ দিয়ে তুমি কিছু তৈরি করতে পারো। দেন ইভ্যালুয়েট, জাজ করতে পারো, ঠিক আছে। সো ইভ্যালুয়েশন হলো দ্য মোস্ট ডিফিকাল্ট, অর্থাৎ মানে সবচেয়ে ডিগ্রিজ অফ ডিফিকাল্টি সবচেয়ে বেশি, 6 লেভেলে। সো দিস ইজ দ্য নলেজ পার্ট। অ্যাটিটিউড পার্টের মধ্যে যদি বলি, তুমি একটা নলেজ যখন অর্জন করলা, তুমি ফার্স্টলি ওটা রিসিভ করলা, অ্যাওয়ারনেস গ্রো করলো। দেন অ্যাকর্ডিং টু দ্য অ্যাওয়ারনেস তুমি রেসপন্ড করলা, সেকেন্ড ডিগ্রি। দেন এটার ভ্যালু তুমি বুঝতে পারলা, আন্ডারস্ট্যান্ড করতে পারলা। থার্ড, অর্গানাইজ ইউর পার্সোনাল ভ্যালু সিস্টেম। এই যে তুমি ভ্যালু বুঝলা, এখন তুমি এটা নিজের ভিতরে এটা অ্যাপ্লাই করলা, নিজেকে সেভাবে চেঞ্জ করলা। অ্যান্ড দেন ইন্টারনালাইজ, নিজেকে চেঞ্জ করলা, ফিউচারে তোমার অল অ্যাক্টিভিটি অ্যাকর্ডিংলি সেভাবে নিজেকে সাজাবে, তুমি সবসময় ওই জিনিসটা নিয়ে চিন্তা করবা, ঠিক আছে। তো এই হলো অ্যাটিটিউড। অ্যাটিটিউডের 5টা ডিগ্রিজ অফ লেভেল আছে। দেন স্কিলের মধ্যে যেটা আছে ইমিটেশন, তোমার টিচার এটা করছে, কিভাবে করতে হয় তোমাকে দেখাই দিল, অ্যাকর্ডিংলি তুমি সেটা করতে পারবা, ঠিক আছে, তাকে দেখে দেখে তুমি এটা করতে পারো। দেন ম্যানিপুলেশন, তোমাকে করতে বলবে, সেটা এখন আর দেখাবে না, তোমাকে করতে বলবে, তুমি এটা করবে। ডেভেলপ প্রিসিশন, অবভিয়াসলি তুমি করতে পারো, ওখানে মিস্টেক হতে পারে, তুমি একদম এটা এখন এমন ভাবে করতে পারো দ্যাট ইজ নো মিস্টেকস, তুমি প্রিসিশন অর্জন করলা। দেন আর্টিকুলেশন, ওকে, একটা সাথে আরেকটা মিশিয়ে, সো শুধু একটা পার্ট তোমাকে শেখানো হয়েছে, আরেকটা পার্ট শেখানো হয়েছে, এখন দুইটাকে মিশিয়ে, দুইটাকে মিলিয়ে একটা ফুল পার্ট তুমি করতে পারলা। দিস ইজ কল্ড আর্টিকুলেশন। কম্বাইন স্কিলস এন্ড দেন ন্যাচারালাইজেশন, অটোমেশন, ঠিক আছে। সো দিস ইজ দ্য স্কিলের 5টা পার্ট। সো সবকিছুই থাকবে তোমার এডুকেশনের মধ্যে, ইঞ্জিনিয়ারিং এডুকেশন বা ইউনিভার্সিটি এডুকেশনের মধ্যে, এই সবকিছুই আমরা দেওয়ার চেষ্টা করব, যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নলেজের মধ্যে লিমিটেড থাকবো। So the categories of the can be thought of as degrees of difficulties, আমরা যেটা বলছি। এখন আরেকটা জিনিস এখানে কি বলার আছে, লেটস সে তুমি কিছু এই নলেজ গেদার করার পরে তুমি সিনথেসাইজ করতে পারো, এন্ড সিনথেসাইজ করতে পারা মানেই হলো তুমি আগের জিনিসগুলোও করতে পারো। সিঁড়ি দিয়ে ওঠার মতো, তুমি যদি 7 নম্বর সিঁড়িতে উঠো, তার মানে হলো তুমি 1 নম্বর 2 নম্বর ক্রস করে গেছো, ঠিক আছে। সো ডিগ্রিজ অফ ডিফিকাল্টি 6 যেটা আছে ইভ্যালুয়েট, তুমি যদি কোনো কিছু ইভ্যালুয়েট করতে পারো, তার মানে তুমি সিনথেসাইজও করতে পারবা, অ্যানালাইজও করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, আন্ডারস্ট্যান্ড করতে পারবা এবং রিকল করতে পারবা। তো এটাকে ওই সেই হিসাবে চিন্তা করতে হবে। ওকে, একটু চেঞ্জের কথা বলি, তাহলে আমরা ক্লাসরুমে এখন থেকে ব্লুমস ট্যাক্সোনমি ফলো করব, বিকজ ওবি ফলো করতে গেলে পরে ব্লুম ট্যাক্সোনমি ছাড়া কোনো গতি নেই। ও ব্লুম ট্যাক্সোনমি দিয়েই ওবি ফলো করতে হয়, পারফর্ম করতে হয়। তাহলে ক্লাসের মধ্যে অরিজিনালি ব্লুমস যেটা বলেছিল সেই 6টা দিক, আমরা শুধু এখন নলেজের কথাই বলি, বাকি দূরের কথা না বলি। সেই 6টা কথা বলেছি আগে যেটা বললাম, প্রথমে নলেজ, তারপরে রিকল ডেটা, তারপরে কম্প্রিহেনশন, তারপরে এটাকে তুমি ডেসক্রাইব করতে পারো, দেন অ্যাপ্লাই, অ্যানালাইসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে এই ব্লুমসেরই এক ছাত্রী, কোরি অ্যান্ডারসন, খুব সুন্দর নাম, সে এটাকে রিভাইজ করে, সে নলেজকে চেঞ্জ করে বলে রিমেম্বারিং, কম্প্রিহেনশনকে বলে আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশনকে চেঞ্জ করে অ্যাপ্লাইং, অ্যানালাইসিসকে অ্যানালাইজিং, সিনথেসিসকে ইভ্যালুয়েটিং। খেয়াল করো এখানে সিনথেসিসকে সে 6 দিয়েছে, ইভ্যালুয়েশনকে 5 দিয়েছে, সো সেখানে স্টপ করে। কারণ তার বক্তব্য ছিল যে কোনো কিছু ক্রিয়েট করাই হলো মোস্ট ডিফিকাল্ট জব, ইভ্যালুয়েট করা নট। তো ইভ্যালুয়েশনকে সে 5 নিয়ে এসেছে, ক্রিয়েশনকে বা ডিজাইনকে 6 নিয়েছে, কনসিডারিং দ্যাট ডিজাইনিং আর ক্রিয়েটিং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট। সো তার মানে সে চেঞ্জ যেটা করেছে, 1 নম্বর হলো দুইটাকে চেঞ্জ করেছে, ইন্টারচেঞ্জ করেছে, এবং 2 নম্বর হলো
ব্লুমস অরিজিনালি এই নামগুলো দিয়েছিল নাউন ধরে, অ্যান্ডারসন সেটাকে ভার্বে চেঞ্জ করেছে। যেহেতু আমরা বলেছি স্টুডেন্ট শুড বি এবল টু ডু সামথিং, ঠিক আছে, ওবিতে বলে ইউ উইল বি এবল টু ডু সামথিং, যেহেতু ডু সামথিং হয়েছে তার মানে সেই জন্য ভার্ব দিয়ে এটা চেঞ্জ করেছে। এক্সাম্পল দেই, এক্সাম্পল হলো কগনিটিভ লেভেল এক্সাম্পল যদি বলি, ফার্স্ট হলো রিমেম্বার। এখানে বলেছে লিস্ট ডাউন অ্যাজ মেনি অ্যাজ ইউ উইশ কার্টুন ক্যারেক্টার্স দ্যাট ইউ ওয়াচ অন টিভি। মুখস্থ করা, জাস্ট যতগুলো দেখছো সেগুলো নাম বলতে পারো কিনা। 2 নম্বর হলো সিলেক্ট ওয়ান কার্টুন ক্যারেক্টার দ্যাট ইউ লাইক মোস্ট এন্ড ডেসক্রাইব ইটস ক্যারেক্টার। তার মানে তোমাকে এখন ডেসক্রাইব করতে বলতে হচ্ছে। অ্যাপ্লাই এর মধ্যে বলেছে ডেমনস্ট্রেট হাউ দিস ক্যারেক্টার্স ক্যান হেল্প ইউ ইন রিয়েল লাইফ। ওকে, দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন। অ্যানালাইজিং এর কথা বলেছে চুজ 3 কার্টুন ক্যারেক্টার দ্যাট ইউ লাইক মোস্ট এন্ড স্টাডি দেয়ার সিমিলারিটিজ, ডিফারেন্সেস, স্ট্রেংথস এন্ড উইকনেসেস। সো দিস ইজ অ্যানালাইসিস, কয়েকটার মধ্যে কম্পারিজন করছি। ইভ্যালুয়েশন, out of 3 above, which one in your opinion is the best character and explain the reasons behind their selection. So evaluation. And then finally creation এর কথা যেটা বলেছে সেটা হলো based on cartoon characters that you have watched, create a new cartoon character and describe its feature and main characters. So বুঝতে পারছো কিভাবে এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সিকোয়েন্সিয়ালি, লেভেল অফ লার্নিং কিভাবে মডিফাই হচ্ছে, আস্তে আস্তে ডিগ্রিজ অফ ডিফিকাল্টি কিভাবে বাড়তেছে, ঠিক আছে। এবং এখানে আমরা কয়েকটা শব্দকে আন্ডারলাইন করেছি, এই শব্দগুলো দিয়েই আলটিমেটলি এই ডেসক্রিপশন, এই লেভেল অফ লার্নিং এর জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। লিস্ট দিয়ে বোঝানো হচ্ছে রিমেম্বার, ডেসক্রাইব শব্দ থাকলে পরে আমরা বুঝবো ইট ইজ আন্ডারস্ট্যান্ডিং, তো সেকেন্ড লেভেল অফ লার্নিং। ডেমনস্ট্রেট মানে হলো অ্যাপ্লিকেশন, so it is level 3 learning. Study মানে হলো analysis, so it is level 4 learning. Explain মানে হলো evaluation, so it is level 5 learning. And finally create মানে হলো level 6 learning. আরেকটা যদি সায়েন্সের রিলেটেড যদি ধরি, ফর এক্সাম্পল রাইট নিউটনস laws of motion. So right মানে জাস্ট রিমেম্বার করা। Explain the laws in your own words, so understand করতে পারো কিনা সেটা হচ্ছে। Determine the momentum of a bullet when it hits a tree at a certain velocity. So it is determined application of the laws. Differentiate between kinetic and potential energy with example. So analysis of the law. Choose your method with justification to solve a dynamic problem, either using conservation energy or conservation of momentum. So this is evaluation. Design a problem to demonstrate the principles of conservation of energy. So this is a creation. Yes. So level of learning গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে, বিকজ এই ধরনের শব্দ দিয়ে আমরা এখন পরীক্ষার মধ্যে কোশ্চেন সেট করব এবং তুমি যাতে বুঝতে পারো যে আমি কোন লেভেলের আনসার তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি। আমি যদি চুজ কথা বলি তোমাকে 2 লাইনে এটা এক্সপ্লেন করে দিলে পরে তোমার হবে না, ইউ উইল গেট মিনিমাম অফ মার্কস, ঠিক আছে, প্রেফারেবলি 0। সো তোমাকে এখন এই শব্দগুলো বুঝতে হবে এবং এই শব্দগুলোর লেভেল অফ কগনিটিভ লেভেল তোমাকে বুঝতে হবে, যাতে করে তুমি পরীক্ষার মধ্যে আন্ডারস্ট্যান্ড করতে পারো এবং সেই অনুযায়ী পরীক্ষায় করতে পারো। এট দ্য সেম টাইম তোমার সিও যেগুলো আছে সিও গুলো যেন তুমি বুঝতে পারো। ওকে, তাহলে আমাদের এই কগনিশন লেভেলের যেটা 6টা লেভেল যেটা বলছি আমরা, ফার্স্ট লেভেল হলো রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং এন্ড ক্রিয়েটিং। তো এবং উপর থেকে নিচের দিকে ডিগ্রিজ অফ ডিফিকাল্টি আস্তে আস্তে বাড়ছে। এবং এই নিচের 4টা যেটা, এগুলোকে বলে হাই লেভেল অফ লার্নিং। মনে আছে একদম প্রথমে বলেছিলাম তোমার উদ্দেশ্য হলো, ওবির উদ্দেশ্য হলো হাই লেভেল অফ লার্নিং অ্যাচিভ করা, ঠিক আছে। তার মানে এই নিচের 4টা সুইটেবল ফর ইউনিভার্সিটি লেভেল অফ এডুকেশন। ইউনিভার্সিটি লেভেল এডুকেশন এই উপরের 2টার জন্য অ্যাট অল নট সুইটেবল। তার মানে আমরা তোমাদেরকে এমন কোনো এডুকেশন দিব না আন্ডার ওবি যাতে করে তুমি শুধু মুখস্থ করো এবং এটা তুমি উগড়ে দিতে পারো। সো রিমেম্বার এবং আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের কোয়েশ্চেন এখন থেকে পরীক্ষায় আসবে না, ঠিক আছে। এবং যত কোয়েশ্চেন আসবে সবগুলোই টার্গেটেড থাকবে হলো এই অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, ইভ্যালুয়েশন, ক্রিয়েশন। এবং যত তুমি টার্ম পাস করে নিচের দিকে যেতে হয় বা তোমার কোয়েশ্চেনের মধ্যে এই নিচের দিকের জিনিসগুলো বেশি বেশি আসতে থাকবে।
ওকে, এইখানে আমি একটা টেবিল দিয়েছি, এটা টেবিল তুমি ফিউচারে রিলেট করো, ফিউচারে তুমি এটাকে অ্যাপ্লাই করো। তো এখানে খেয়াল করো কতগুলো শব্দ দেওয়া আছে, আমরা এই শব্দগুলো পরীক্ষায় প্রশ্ন করার সময় ইউজ করব, ঠিক আছে? এই দুইটা জিনিস আমরা আর ইউজ করবো না। খেয়াল করে দেখো এখানে কি আছে। রিমেম্বারের মধ্যে ডিফাইন, আমরা পরীক্ষার মধ্যে ডিফাইন দেই, আইডেন্টিফাই, লিস্ট, নেম, রিকল, এক্সেট্রা এক্সেট্রা, এবং এইগুলো সবচেয়ে বেশি দেই। describe, determine, differentiate, discuss, explain, express, etc. এই শব্দগুলো আমরা আমাদের যত পরীক্ষায় প্রশ্ন থাকে nowadays, all questions start with these verbs, ঠিক আছে? এখন থেকে আমরা এই ভার্ব গুলো ইউজ করব না, আমরা ইউজ করব এই সমস্ত ভার্ব গুলো, ঠিক আছে? সো you better prepare yourself. এখন প্রোগ্রামের দিকে আসি কুইকলি, আমাদের এমএমই প্রোগ্রাম। তার আগে বুয়েটের ভিশনটা একটু জানা দরকার। বুয়েটের ভিশন ওয়েবসাইটে গেলেই পাবে, সেটা হলো টু বি এ প্রিমিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি লোকালি অ্যান্ড গ্লোবালি ফর প্রোভাইডিং এডুকেশন, পারফর্মিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন ওয়ার্কস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সো বুয়েট চাচ্ছে বুয়েটটা একটা প্রিমিয়ার ইউনিভার্সিটি এডুকেশন ইউনিভার্সিটি হবে ইঞ্জিনিয়ারিং এডুকেশন এবং রিসার্চের জন্য। এবং এই ভিশনটা ফুলফিল করার জন্য তার কতগুলো মিশন আছে, এবং সেই মিশন গুলা কি কি আছে? টু প্রোভাইড হাই কোয়ালিটি এডুকেশন, রিসার্চ এন্ড ট্রেনিং, টু প্রডিউস হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্ট এন্ড প্ল্যানার উইথ হাই মোরাল এন্ড এথিক্যাল ভ্যালু, টু এনহ্যান্স কোলাবোরেশন বিটুইন একাডেমিয়া এন্ড ইন্ডাস্ট্রি, টু কন্ট্রিবিউট ইন দ্য ন্যাশনাল পলিসি মেকিং, ঠিক আছে? তো একটা প্রিমিয়ার ইউনিভার্সিটি যদি হয়, তার গ্রাজুয়েটটা সাধারণত টপ লেভেলে থাকে, গভর্নমেন্ট লেভেলে তারা বিচরণ করে, সেই জন্য ন্যাশনাল পলিসি মেকিং এ তারা হেল্প করবে। সো ভিশনটাকে এইভাবে আমরা মিশন হিসেবে সেট করেছি। কোলাবোরেশন উইথ একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি লোকদের সাথে তার ইন্টারাকশন হবে, পলিসি মেকিং এর যারা বড় বড় নেতা আছে তাদের সাথে তার ইন্টারাকশন হবে। সো কোলাবোরেশনটা ইম্পর্টেন্ট এখানে। টু প্রডিউস হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ার্স, না হলে তো অবশ্যই তারা লিডার হতে পারবে না। উইথ হাই মোরাল অ্যান্ড এথিক্যাল ভ্যালু, খেয়াল করো আমরা ইঞ্জিনিয়ারিং শিখতেছি, আমরা এথিক্স শিখছি কি? এথিক অবশ্যই থাকতে হবে, আমরা একটু পরে দেখব। মোরালিটি থাকতে হবে, শুধুমাত্র সাবজেক্ট নলেজ থাকতে চলবে না। প্রোভাইড হাই কোয়ালিটি এডুকেশন, এবং হাই কোয়ালিটি এডুকেশন দেওয়ার মাধ্যমেই সে হাই কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি করবে, হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ার তৈরি করবে। তো তার যে ভিশন এবং ভিশন ছিল, সেই ভিশনগুলোকে এই চারটা মিশন স্টেটমেন্টের মাধ্যমে সে সেট করেছে অ্যাচিভ করার জন্য। এখন এমএমই প্রোগ্রাম যেটা আছে, অথবা ইলেকট্রিক্যাল প্রোগ্রাম অথবা মেকানিক্যাল প্রোগ্রাম আছে, তাদের প্রোগ্রামের উদ্দেশ্য হলো এই মিশনটাকে যেন সে অ্যাচিভ করতে পারে। সবগুলো অ্যাচিভ করতে হবে নট নেসেসারি, কিন্তু এই এমএমই প্রোগ্রামটা যেন এই মিশনের কোনো না কোনো জিনিসগুলোকে অ্যাচিভ করে, অর্থাৎ পার্টলি যেন হেল্প করে, ঠিক আছে? সো আমরা পিইও যেটা সেট করেছি, সেই পিইওটা বেসড অন দিস মিশন অফ বুয়েট। আমরা বলেছি টপ ডাউন প্রসেস, তো আগে থাকবে, উপরে থাকবে মিশন এন্ড ভিশন, তারপরে থাকবে আমাদের প্রোগ্রামের অবজেক্টিভ, ঠিক আছে? তো দিস ইজ দা প্রোগ্রামের অবজেক্টিভ, পিইও। তোমার এমএমই প্রোগ্রামের পিইও মানে হলো কি? তাহলে পিইওটা কখন কোথায় থাকে? আফটার 5 years অফ গ্রাজুয়েশন অর আফটার 3 years অফ গ্রাজুয়েশন। তাহলে আফটার 3 years অফ গ্রাজুয়েশন আমাদের অবজেক্টিভটা কি? সেটা হলো অল গ্রাজুয়েটস আর মিনিংফুলি এমপ্লয়েড and excel in professionally satisfying career. তার মানে আমরা চাই 3 বছর বা 5 বছর পরে যেন আমাদের সব গ্রাজুয়েট আইদার কোনো চাকরি করছে, অথবা তারা পিএইচডি করছে, অথবা অন্য কোনো জায়গায় সে প্রফেশনালি স্যাটিসফাইং ক্যারিয়ার নিয়ে এসে ব্যস্ত আছে, ঠিক আছে? ইন ইন্ডাস্ট্রিতে, একাডেমিয়াতে, অথবা গভর্নমেন্ট সেটিং এ, ন্যাশনাল অর ফর ইন্টারন্যাশনাল এরিয়াতে। তো আমাদের বুয়েটের যা মিশন ভিশন আছে তার মধ্যে মোটামুটি মিলে গেল। তো ওইটাকে আমরা এভাবে অ্যাচিভ করছি। গ্রাজুয়েট উইল অ্যাক্ট অ্যাজ এথিক্যাল এন্ড রেসপন্সিবল প্রফেশন, ওখানে বলা আছে এথিক এবং মোরালিটি কথা বলা আছে, এন্ড প্রোভাইড লিডারশিপ, সেটার কথা ওখানে বলা আছে। গ্রাজুয়েট উইল ফাংশন এন্ড কমিউনিকেট ইফেক্টিভলি, সেটাও ওখানে বলা আছে, যাতে করে তোমরা কমিউনিকেট করতে পারো যে কেউ সাথে তোমাদের আইদার চিঠির মাধ্যমে অথবা তাদের সাথে পার্সন টু পার্সন, যাতে তুমি ইন্টারঅ্যাক্ট করতে পারো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ টিম মেম্বার, অ্যাজ এ লিডার, সেটাও আমাদের এখানে অবজেক্টিভের মধ্যে আছে। এন্ড ফাইনালি, গ্রাজুয়েট উইল এনগেজ ইন লাইফ লং লার্নিং অ্যাক্টিভিটিস। তুমি যদি লিডার হও, তুমি পাস করেছো লেটস সে 2014 সালে বা 2015 সালে পাস করলা, তারপর থেকে বইয়ের কোনো টাচে নাই,
You cannot be a leader. You cannot lead your group. তোমাকে কন্টিনিউয়াস টাচে থাকতে হবে। নতুন নতুন নলেজ এই তোমার ফিল্ডে আসতেছে, সেগুলো সম্বন্ধে তোমাকে ওয়াকিবহাল থাকতে হবে, তোমাকে এটা জানতে হবে। সেই জন্য এনগেজ ইন লাইফ লং লার্নিং অ্যাক্টিভিটি, সেটা তোমাকে পারতে হবে। তো দিস ইজ দ্য 4 PEO আমরা বুয়েটের মিশনের উপর বেস করে সেট করেছি, যা গ্রাজুয়েট হওয়ার 3 বছর বা 5 বছর পরে আমরা দেখবো। তো আমরা এটা কিভাবে দেখবো? মেজারেবল হচ্ছে, সবকিছু মেজার করতে হতে হবে। আমরা যেটা করবো 5 বছর পরে তোমাদের প্রত্যেকের অ্যাড্রেস নিয়ে বা আমরা ইন্ডাস্ট্রি যে এগুলাকে সার্ভে করব। ইন্ডাস্ট্রিতে যে আমরা তোমাদের নিয়ে সার্ভে করব, আচ্ছা আপনি যে আমাদের একটা গ্রাজুয়েট নিয়েছেন, সে কেমন করতেছে, সে কি ভালো করতেছে, অথবা আমরা প্রত্যেকটা গ্রাজুয়েট ইন্ডিভিজুয়ালি দেখবো সে কোথায় আছে, ঠিক আছে? এর মাধ্যমে আমরা এই অবজেক্টিভটা আমরা আর্ন করতে পেরেছি কিনা সেটা আমরা চেক করবো। তো পিও যখন সেট হয়ে যাবে, তারপরে আসতেছে পিও। আমরা বলছি পিওটা ডিপার্টমেন্ট সেট করে না, পিওটা ইউনিভার্সিটি সেট করে না, পিওটা সেট করে স্টেক হোল্ডাররা। স্টেক হোল্ডার এখানে বলতে আমরা মিন করেছি, ইন্ডাস্ট্রিকে মিন করে নেই আমরা, যেহেতু অ্যাক্রিডিটেশন ইন মাইন্ড। সো কারা অ্যাক্রিডিটেট করে, তারা যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটাই আমরা পিও হিসেবে সেট করেছি। এবং এখানে অ্যাক্রিডিটেশন যারা দেয় তারা আসলে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেই, স্টেক হোল্ডারের কথা চিন্তা করেই তারা সেট করে, ঠিক আছে? তো ওয়াশিংটন অ্যাকর্ড আমরা ফলো করছি, আমাদের বাংলাদেশ ওয়াশিংটন অ্যাকর্ড ফলো করছে। যদিও ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন দিবে না, আমাদের বাংলাদেশে অ্যাক্রিডিটেশন অথরিটি আছে, গভর্নমেন্ট অথরিটি, তারা অ্যাক্রিডিটেশন দিবে বেসড অন ওয়াশিংটন অ্যাকর্ড ক্রাইটেরিয়া। ওয়াশিংটন অ্যাকর্ড ক্রাইটেরিয়া হলো এই 12টা ক্রাইটেরিয়া, 12 ডাইমেনশন। এই 12টা ক্রাইটেরিয়ার মাধ্যমে তারা এটা সেট করবে। এবং এই ক্রাইটেরিয়ার মধ্যে আছে, প্রথম আছে ইঞ্জিনিয়ারিং নলেজ, তারপরে আছে প্রবলেম অ্যানালাইসিস, ডিজাইন, সলিউশন, ইনভেস্টিগেশন, মডার্ন টুল ইউজ। আর এইখানে 7টা আছে ইঞ্জিনিয়ারিং সোসাইটি, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, এথিক্স, ইন্ডিভিজুয়াল টিমওয়ার্ক, কমিউনিকেশন স্কিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স, লাইফ লার্নিং। এই 12টা ডাইমেনশন আছে। তার মানে ওয়াশিংটন অ্যাকর্ড অনুযায়ী প্রত্যেকটা গ্রাজুয়েটের এই গুণাবলীগুলো থাকতে হবে, ঠিক আছে? So based on this 12 dimension আমরা আমাদের পিও সেট করেছি। এগেইন পিওর মধ্যে 12টা পিও আছে, 5টা পিও হলো প্রোগ্রাম রিলেটেড, প্রোগ্রাম স্পেসিফিক অর ডোমেইন স্পেসিফিক, সেজন্য এটাকে সামটাইমস বলে পিএসও, প্রোগ্রাম স্পেসিফিক আউটকাম, ঠিক আছে? এগুলো হলো সলভিং অ্যাবিলিটি, তার মানে ওখানে নলেজের কথা বলা হয়েছিল, তার মানে নলেজ গেদার করার মাধ্যমে তোমার সলভিং অ্যাবিলিটি হবে, তুমি সলভ করতে পারবা। অ্যানালাইজিং অ্যাবিলিটি, ডিজাইন অ্যাবিলিটি, টেস্টিং অ্যাবিলিটি, সিনথেসিস। এই 5টা তোমাকে অবশ্যই করতে হবে, বিকজ দিস ইজ প্রোগ্রাম স্পেসিফিক। এই 5টা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এর ছাড়াও তোমার আরো কিছু গুণাবলী অর্জন করতে হবে। আমরা মাঝে মাঝে বলি সফট স্কিল। ইন্ডাস্ট্রিতে বা চাকরি করতে গেলে পরে সফট স্কিল মোস্ট ইম্পর্টেন্ট। তারা এটার উপরে বেশি জোর দেয় রাদার দেন ইউর জিপিএ। জিপিএটা লেস ইম্পর্টেন্ট রাদার দেন এই জিনিসগুলা। ইঞ্জিনিয়ারিং এবং সোসাইটিতে তোমার দায়িত্ব কি, এনভায়রনমেন্টের উপরে তোমার দায়িত্ব কি, এথিক্স তোমার আছে কিনা, তুমি ইন্ডিভিজুয়ালি অথবা টিম ওয়ার্ক করতে পারো কিনা, তোমার কমিউনিকেশন স্কিল আছে কিনা, তুমি প্রজেক্ট ম্যানেজ করতে পারবা কিনা, প্রজেক্টের ফিনান্স তুমি ম্যানেজ করতে পারবা কিনা, তোমার লাইফ লং লার্নিং এর অ্যাবিলিটি আছে কিনা। So these are known as soft skill. এগুলোও তোমাকে অর্জন করতে হবে। এগুলা প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রোগ্রামের মধ্যেই থাকবে, এগুলা প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট। আর এই 5টা মডিফাই হবে অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম। And a program must ensure that all these skills are developed in the course. তার মানে আমাদের মনে করো টোটাল যদি মনে করো 50টা কোর্স যদি থাকে, 50টা কোর্সের মাধ্যমে কোনো না কোনো কোর্সের মাধ্যমে এই 12টা টার্গেট আমাদেরকে অ্যাচিভ করতে হইতে হবে। তোমার মধ্যে সিও যেটা আছে, সেই সিওটা এই 12টার কোনো না কোনো পিও কে এটাকে টাচ করতে হবে। কোনো একটা যদি বাদ করে যায়, তোমার অ্যাক্রিডিটেশন হবে না, তোমাকে রিকগনাইজ করবে না। ওকে, আমি এই 5টা নিয়ে একটু ডিটেল আলাপ করি, আমাদের সময় পার হয়ে গেছে, আমি মনে হয় 5 মিনিটে শেষ করে ফেলবো। ইঞ্জিনিয়ারিং নলেজ, তার মানে পিএসও অথবা PO1 যেটা বলেছে, ইঞ্জিনিয়ারিং নলেজ apply the knowledge of mathematics, science, engineering fundamentals and engineering specialization to the solution of complex engineering problem related to materials and metallurgy engineering.
প্রোগ্রাম স্পেসিফিক যেহেতু বলা হয়েছে, এখানে দেখো রিলেটেড টু ম্যাটেরিয়ালস এন্ড মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়েছে, সেই কারণে সিভিলটা বলবে রিলেটেড টু সিভিল ইঞ্জিনিয়ারিং ফর এক্সাম্পল। problem analysis, PO2, identify, formulate, review research literature and analyze complex engineering problem. Design development solution, so design solution for complex engineering problem. Investigation, conduct investigation into complex engineering problem. Modern tool uses, create, select and apply appropriate techniques, resources and modern engineering and IT tools to complex engineering activities. তার মানে এখানে খেয়াল করে দেখো কয়েকটা জিনিস। ফার্স্টলি হলো প্রথম অবজেক্টিভ যেটা হলো অ্যাপ্লাই এবং কগনিশন লেভেল ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী এটা হলো লেভেল 3, অ্যাপ্লিকেশন হলো লেভেল 3। এটা হলো প্রবলেম অ্যানালাইসিস এটা হলো লেভেল 4, ডিজাইন এটা লেভেল 6, ইনভেস্টিগেশন সেটা হলো লেভেল 5, ক্রিয়েশন লেভেল 6। তো খেয়াল করো তোমার পাঁচটা যে প্রোগ্রাম স্পেসিফিক নলেজ তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়তেছো, যেটা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় যে তোমার সিও যেগুলো অ্যাচিভ করবা, এই সবগুলা ডিগ্রিজ অফ ডিফিকাল্টি হলো 3 থেকে শুরু করে, 3 উপরে কিছুই নাই। 3 আছে, 4 আছে, 6 আছে, 5 আছে, 6 আছে, ঠিক আছে। তো তার মানে যে আমরা যেটা বলি হায়ার অর্ডার অফ লার্নিং, ইউ মাস্ট অ্যাকোয়ার হায়ার অর্ডার অফ লার্নিং। এবং সেই জন্য এখানে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রবলেম নট অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং প্রবলেম, ইট ইজ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এবং এখানে অ্যাপ্লিকেশন যেটা বলা হয়েছে নট অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং প্রবলেম অ্যাপ্লিকেশন, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, যার জন্য আমরা অফেন এটাকে বলি 3+, মানে 3 শেষের দিকে, 3 বিগিনিং এ না, ঠিক আছে। যেমন মনে করো একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, নিউটনস ল অফ মোশনের মনে আছে F = ma, জানো তো এটা মনে আছে? জি স্যার মনে আছে। F মাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এখন এই ফর্মুলা তুমি জানো, তোমার পরীক্ষার মধ্যে বলা হলো যে একটা বুলেট অফ মাস এত, সে এত ভেলোসিটিতে যায় নিয়ে সে একটা গাছের মধ্যে স্ট্রাইক করলো, সে কত ফোর্সে গাড়ি স্ট্রাইক করলো, এটা করতে পারবা না? তোমার মাস দেওয়া আছে বুলেটের, কত ভেলোসিটিতে যাচ্ছে সেটা দেওয়া আছে, তুমি সুতরাং ওখান থেকে অ্যাক্সেলারেশন মেজার করে তুমি জাস্ট ফর্মুলার মধ্যে বসিয়ে দিবে। দিস ইজ নট সলভিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। তোমার এই ফর্মুলাটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমে অ্যাপ্লিকেশন হলো না, সো ইট ইজ ভেরি লো লেভেল অফ অ্যাপ্লিকেশন, সো দিস ইজ নট সুইটেবল ফর ইঞ্জিনিয়ারিং ফিল্ড, ঠিক আছে। তো এইটা মনে রাখতে হবে। সো সবকিছুই কমপ্লেক্স প্রবলেম সলভিং এর জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমার নলেজ। তো সেই জন্য PS1 যেটা সেটা হলো লেভেল 3 তে আছে শেষের দিকে, PS2 যেটা অ্যানালাইজিং ক্ষমতা সেটা হলো 4 এ আছে, ডিজাইনিং ক্ষমতা যেটা সেটা হলো 6 এ আছে, PS4 যেটা টেস্টিং ইঞ্জিনিয়ারিং প্রবলেম সেটা টেস্টিং ইভ্যালুয়েশন এন্ড টেস্ট অ্যানালাইজিং দুটোই বেসিক্যালি টেস্ট 4 এ আছে, এন্ড PS5 যেটা আছে সেটা হলো ক্রিয়েশন 6 এ আছে। আর এখানে কিছু এটা জাস্ট দেখে নেবা, শুধু একটা জিনিস বলে দেই, এখানে সব আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, ডেমনস্ট্রেট, কমিউনিকেট, ডেমনস্ট্রেট, রিকগনাইজ, এগুলো সবই লেভেল 2, লেভেল 3 এক্সেট্রা এর মধ্যে আছে। ডাজন্ট ইম্পর্টেন্ট, দিস ইজ সফট স্কিল, ঠিক আছে। সফট স্কিল তোমাকে অর্জন করতে হবে সোজা কথা, ঠিক আছে। যে লেভেলই থাকুক, এটা প্রোগ্রাম স্পেসিফিক না, যার কারণে এটা লেভেল নিচে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই সফট স্কিল গুলা তোমাকে অবশ্যই অর্জন করতে হবে বিভিন্ন কোর্সের মাধ্যমে। আমরা এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি ফাইনালি, আমাদের যে এটা আমরা গত ক্লাস আগামী ক্লাসে ডিটেইল আলাপ করব, কোর্স নিয়ে যখন আলাপ করব। এই 5টা হলো MME 231 যে থার্মোডাইনামিক্স পড়তে যাচ্ছ তার কোর্স আউটকাম, ঠিক আছে। আমি এটা সেট করেছি সিও, সেই 5টা সিও তোমাকে করতে হবে এট দ্য এন্ড অফ দ্য কোর্স। নাম্বার 1, you should able to apply thermodynamic terminology and principles close system to solve complex problem. So C+ এবং এটা অ্যাপ্লাই করা হচ্ছে, এটা PO1 এবং PO2 ফুলফিল করবে। ডেভেলপ যেটা হলো CL6, সো এটা এই চারটার কোনো না কোনো পয়েন্ট টাচ করবে, একটা বেশি টাচ করবে, একটা কম টাচ করবে এন্ড সো অন, কিন্তু ওই চারটা PO থেকেই তুমি অ্যাচিভ করবা। এখানে আছে given a physical situation examine the condition of physicality and interpret, ইন্টারপ্রিটেশনটা হলো CL5, এটা এই দুটোকে অ্যাচিভ করবা। তো এইভাবে আমরা 5টা সিও সেট করব এবং এই তোমাদের দায়িত্ব হলো এই 5টা সিও তুমি ফুলফিল করতে পেরেছো কিনা সেই হিসাবে তোমার এটা তোমাকে জানতে হবে, করতে হবে,
এবং আমি তোমাকে প্রশ্ন যেগুলা করব, পরীক্ষার মধ্যে যেটা প্রশ্ন করব বিভিন্ন লেভেলে, আইদার ক্লাস টেস্টে অথবা ফাইনালি, সেগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকবে। যা CO1 এর জন্য আমি একটা পরীক্ষা নেব, CO2 এর জন্য আমি একটা পরীক্ষা নেব, CO3 এর জন্য পরীক্ষা নেব, এন্ড সো অন। তো ঠিক আছে, বোঝা গেল তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আমি যদি সামারি করি, আমাদের এই সেমিস্টার থেকে আমরা OBE আউটকাম বেজ এডুকেশন চালু করতে যাচ্ছি। আমরা এই মেথডে পড়াশোনা শুরু করব, এবং এই মেথডটা সাধারণত স্টুডেন্ট সেন্ট্রিক হয়। তো স্টুডেন্টের দায়িত্ব হলো সবকিছু বুঝে নেওয়া, স্টুডেন্টকে একটা আউটকাম সেট করে দেওয়া হয়েছে একটা কোর্সে, এবং স্টুডেন্টের দায়িত্ব হলো এই আউটকাম গুলো সে করতে পারে কিনা সেটা নিজের থেকে বুঝে নেওয়া, এবং কোনোটাই যদি সে বুঝতে অসুবিধা হয়, কোনোটা যদি তার কমতি থাকে, টিচারকে জিজ্ঞেস করার মাধ্যমে, টিচারের সাথে ইন্টারাকশন করার মাধ্যমে সেটা বুঝে নেওয়া। এবং এর জন্য টিচার আগে থেকেই সব ম্যাটেরিয়াল দিয়ে দেবে, যাতে করে তুমি বাসায় তোমার পেসে, টিচারের কোনো পেস নাই, টিচারকে যে একটা রেটে যাবে সেই রকম না, তুমি তোমার পেসে, তোমার যে ফাস্ট হয় ভালো কথা, স্লো হলে তুমি স্লোলি বেশি সময় নিয়ে এটা করে করে তোমার পেসে তুমি এটাকে এই আউটকাম গুলো তুমি অ্যাচিভ করো। এবং এই আউটকাম গুলো বুঝতে গেলে পরে তোমাকে ব্লুম ট্যাক্সোনমি জানতে হবে, এবং ব্লুম ট্যাক্সোনমির জন্য আমি একটা টেবিল দিয়েছি, তো টেবিলটা তোমরা ভালো করে দেখবে এবং এই কোন শব্দের মানে কি সেটা বোঝার চেষ্টা করবে। এবং ফাইনালি ডিপার্টমেন্টের পিও কি, সেটা তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং ফাইনালি তোমার মার্কেট ভ্যালু পিও অ্যাচিভ করার মাধ্যমে সেট হবে। ওকে, এনি কোয়েশ্চেন? স্যার এই সিস্টেম কি বুয়েটে নতুন চালু হচ্ছে নাকি, না আগে হইতে আছে? এটা আগামী বছর থেকে সবাইকে চালু করতে হবে, ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অলরেডি অ্যাক্রিডিটেশন করেছে, এবং তারা প্রবাবলি আগে থেকে এটা চালু করবে। অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে আইপি কিছুটা করেছে, এখন এইটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে সব ডিপার্টমেন্টের জন্য। তো আমরা অনেক আগে থেকে ট্রেনিং নিচ্ছি, আমরা বোঝার চেষ্টা করছি, আমাদের টিচারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করছি, যাতে করে প্রথমে আমাদের দায়িত্ব হলো বোঝা ব্যাপারটা কি, তারপরে তোমাদের ছাত্রদেরকে জানানো। আমরা গত সেমিস্টার থেকেই জানানো কয়েকটা লেভেলে আমরা লেকচার দিয়েছি, এবং আমি পার্টিকুলারলি যে দুইটা কোর্স দিচ্ছি সেই দুইটা কোর্সে তোমাদেরকে আমি মোটামুটি ওয়াকিবহাল করলাম, যাতে করে তোমরা বুঝতে পারো ওবিটা কি। হয়তো অন্যান্য লেভেলে যারা আছে তাদেরকে অ্যাকর্ডিংলি জানানো হবে কিন্তু এখন থেকে এইটাই চলবে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, তাহলে পরে যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে আজকে এখানে শেষ করি। ওবি সম্বন্ধে মোটামুটি যা জানানো সেটা জানানো হয়ে গেল। আগামী ক্লাসে যেহেতু দুইটা ক্লাস পরপর হবে, তো 11টা থেকে আগামী ক্লাসে প্রথম ক্লাসটা আমরা কোর্স সম্বন্ধে একটা জেনারেল ইনফরমেশন দেব, এবং তারপরে ক্লাস থেকে অ্যাকচুয়ালি লেকচার শুরু হবে। স্যার অ্যাটেন্ডেন্স আমি আজকে দেখব, যেহেতু জুমে নিচ্ছি, জুমে নিয়ে অটোমেটিক অ্যাটেন্ডেন্স হয়ে যায়। আমি এটা দেখবো, যদি এটা হয়ে যায় ভালো কথা, নতুন করে অ্যাটেন্ডেন্স দেবো না, না হলে আগামী ক্লাস থেকে রুল কল করবো। বাই দা ওয়ে, আরেকটা জিনিস এবার তোমরা খেয়াল করেছো, আমি ওয়েটিং রুম চালু করেছি, ঠিক আছে? ওয়েটিং রুম তোমাদের জানা আছে? হোয়াট ইজ ওয়েটিং রুম? জি স্যার। ওয়েটিং রুম মানে হলো তোমরা যে লগ ইন করছো, লগ ইন করার সময় তোমরা একটা রুমে আসবা, ঠিক আছে? এবং এরপরে আমি ওয়েটিং রুম থেকে আমার ক্লাসের মধ্যে ঢোকাবো। সো আফটার 5 মিনিটস যদি কেউ আসো, আমি তোমাদের কাউকে আর ক্লাসে ঢোকাবো না, ঠিক আছে? সো আই উইল গিভ ইউ 5 মিনিটস টু জয়েন দ্য ক্লাস, দেন এভরিথিং উইল স্টপ। আজকে আমি কিছুক্ষণ আগেও দেখলাম একজন জয়েন করেছে, তো দিস নট বি হ্যাপেন। ওকে, তাহলে আজকে শেষ করি। স্যার ওই মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যায় স্যার, ওই সময় তো একটু সমস্যা হয়। ডিসকানেক্ট মোটে ইস্যু না, কিন্তু তোমাকে লগ ইন করতে হবে বাই 5 মিনিটস অফ দ্য ক্লাস বিগিনিং টাইম। তারপরে কারেন্ট চলে যাক, কিছু আসে না, তুমি আবার জয়েন করো, নো প্রবলেম, ঠিক আছে? এটা এটা হবেই, কিছু করার নেই। কিন্তু তুমি একেবারেই জয়েন করবা পরে 40 মিনিট, এটা হবে না।
ওকে, আর তোমাদেরকে একটা মনে হয় টিম কোড দিয়েছি, তো টিম কোড অনুযায়ী তোমরা টিমে লগ ইন করো, বিকজ টিমের মধ্যে আমাদের আজকের ক্লাসের লেকচার ফর এক্সাম্পল এবং ভিডিও এগুলো সবই আপলোড করা হবে। আমরা যদি বলছি ক্লাসের আগের দিন তোমাদের আগেই তোমাদের লেকচার নোট দিয়ে দেবো, তো লেকচার নোট আগে থেকে তোমরা যাতে করতে পারো। তো শেষ করি, খোদা হাফেজ।